দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক যে মারপ্যাচ সারা বিশ্বব্যাপী চলছে সেগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, তার পেছনের কি কারণ বা সামনে কি ঘটতে পারে সেসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে একটা পরিবেশ বা একটা জিনিস রাখার চেষ্টা করি, যাতে করে আপনারাও বুঝতে সহজ হয় যে বিশ্ব রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। একটা উইকেন্ড কাটানোর পরে বিশ্ব রাজনীতিতে তোলপাড়। আপনারা এরই মধ্যে জানেন অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে, সেটি আমেরিকাতে, আমেরিকার বাইরে, বাংলাদেশে, সব জায়গাতেই আসলে এক অস্থির সময় পার করছে বিশ্ব, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে। একটি শেষ হয়ে আসলে আরেকটি শুরু হয়, একটি শেষ হয়ে গেলে আবার আরেকটি ঘটনা সামনে এসে দাঁড়ায়। তার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে জিনিসটি এখন বা যেই রাজনৈতিক প্রেক্ষাপট, যে বিষয়টি সবচেয়ে বেশি বিশ্বজুড়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, সেটি ইরানের আন্দোলন। আপনারা জানেন যে যে পিপক রিপাবলিক ইসলামিক রিপাবলিক অফ ইরান ৪৭ বছরের ইতিহাসে এবার প্রথম এত বড় আন্দোলন ইরানে হচ্ছে। সেই আন্দোলন আসলে ইরানে এর আগেও আন্দোলন হয়েছিল 2017-তে, 2019, 2022। আমরা জানি মাহাসা মাহজাবিন ওনার একটি নারীর মৃত্যুকে কেন্দ্র করে বড় আন্দোলন হয়েছিল, সেটি অনেক বড় ছিল। কিন্তু এবারের আন্দোলন সবগুলো থেকে ভিন্ন। এবারের আন্দোলন প্রায় 100টির মতো বেশি শহরে ছড়িয়ে পড়েছে ইরানের, এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 500রও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে। তবে এতটুকুই ঠিক ছিল আন্দোলনের, কিন্তু এই আন্দোলনের চমকপ্রদ যে ব্যাপারটি সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িত হয়ে যাওয়ার ব্যাপারটি আসলে বিশ্বজুড়ে আবার নতুন করে আলোচনা দিচ্ছে। কারণ ইরানের এর আগে আন্দোলনগুলো তাদের ডোমেস্টিক, তাদের অভ্যন্তরীণ আন্দোলন ছিল, বিশ্বব্যাপী তেমন কোনো আলোচনা হলেও হয়নি। কিন্তু এবারের আলোচনা কিন্তু ভিন্ন, কারণ এরই মধ্যে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যদি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি উনি যদি বিক্ষোভকারীদেরকে গুলি করা হয়, আরো বেশি বল প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে, এমন একটি মৃদু হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। যদিও বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এটিকে আমলে নিচ্ছে না, কিন্তু আমরা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে জানতে পারলাম যে এরই মধ্যে ইরানের কর্তৃপক্ষ আমেরিকার সঙ্গে আলোচনা কিন্তু করছে, বসছে যে কিভাবে এটি সমাধান করা যায়। কারণ এখানে যে জিনিসটি যুক্ত সেটি হচ্ছে পাহলভি, সেটি হচ্ছে ইরানের রাজবংশের সবশেষ যুবরাজ বলা হচ্ছে, যিনি এর আগে আমেরিকাতে পড়াশোনা করেছেন, এখানে আমেরিকাতে উনি বিমান পরিচালনায় কাজ করেছেন। সেই পাহলভি সামনে আসার পরে আলোচনার জন্ম হয়েছে যে আসলে আবারও কি ইরানের সেই ইসলামিক বিপ্লবের পরে নতুন কোনো সরকার বসতে যাচ্ছে কিনা, যেটি আমেরিকার সমর্থনযুক্ত। কারণ এরই মধ্যে আপনারা জানেন আমেরিকার সমর্থনে সিরিয়াতে বাশার আল সাদ ওনাকে পরাজিত করা হয়েছে, এবং ইয়েমেনের কথা যদি বলা হয় বা এর আশেপাশে যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এক প্রকার আমেরিকার রিজিম তৈরি হয়েছে। এখন কি ইরান কিনা সেই প্রশ্ন আমরা জাগবো, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে কি ঘটছে ইরানে বা কি ঘটতে যাচ্ছে বা কেন বা এরকম হচ্ছে, সেটা নিয়ে আমরা চেষ্টা করব একটা তথ্যমূলক ব্যাপার আপনাদের সামনে তুলে ধরতে। ইরানের প্রসঙ্গ পরেই আবার আসছে আরেকটি প্রসঙ্গ, সেটি আসলে আমেরিকার প্রেসিডেন্টের নতুন নতুন ওনার যে ইস্যু উনি জন্ম দিয়ে থাকে। আমরা দেখলাম কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসার পরে ওনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি শেষ না হতেই প্রেসিডেন্ট ট্রাম্পের এখন নজর দিচ্ছে বা উনি এখন আলোচনা করছেন, উনি এখন চাচ্ছেন, সেটি হচ্ছে রেয়ার আর্থ খ্যাত যেই ল্যান্ড বা যে দ্বীপ রাষ্ট্র বলা হচ্ছে ডেনমার্কের যে দ্বীপ, সেটি গ্রিনল্যান্ড। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকা যে কোনো মূল্যে সে গ্রিনল্যান্ডের আধিপত্য বা নিয়ন্ত্রণ আমেরিকা চায়। কারণ এই গ্রিনল্যান্ডে আপনারা জানেন যে যে বিশাল খনিজ সম্পদ রয়েছে, যেটিকে বলা হচ্ছে রেয়ার আর্থ। যেই খনিজ সম্পদ এখন আসলে বিশ্বজুড়ে খুব অনেক আলোচনার একটা বিষয়, এবং সেটি আমেরিকার পক্ষ থেকে বারবার ডেনমার্ককে বলা হচ্ছে সেটি যে কোনো মূল্যে আমেরিকা সেই রেয়ার আর্থের নিয়ন্ত্রণ চায়। আসলে কি শুধু রেয়ার আর্থ নাকি অন্য কোনো মারপ্যাচ সেখানে রয়েছে? কারণ ডেনমার্ক কিন্তু ন্যাটোভুক্ত একটি অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। যদি আমেরিকা সেখানে কোনো প্রকার বল প্রয়োগ করে, তাহলে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটেন
বলছেন, উনি যেমনটি বলেছেন যে এটি ন্যাটোর সঙ্গে একটি বিশ্বাসঘাতকতামূলক ব্যাপার হবে, কারণ ন্যাটো ওখানেই শেষ হয়ে যাবে যদি আমেরিকা ওখানে কোনো বল প্রয়োগ করে। তবে আমেরিকা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে তারা বল প্রয়োগ করতে চায় না, কিন্তু যে কোনো মূল্যে আমেরিকা নিয়ন্ত্রণ নিতে চায়, কারণ আমেরিকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এটি নিরাপত্তার জন্য। চায়না এবং রাশিয়া গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিবে, প্রেসিডেন্ট ট্রাম্প এমনটা দাবি করছেন, এবং উনি মনে করেন যদি আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারে, মাত্র 56,000 মানুষের বসবাসে গ্রিনল্যান্ড, সেটি যদি নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে নিরাপত্তার ব্যাপারে আমেরিকা অনেক বেশি নিশ্চিত থাকবে। আমরা এটাও জানার চেষ্টা করব যে কেন গ্রিনল্যান্ড আমেরিকার কাছে এত গুরুত্বপূর্ণ, কেনই বা ইউরোপীয় ইউনিয়ন নেতারা এই গ্রিনল্যান্ডের ব্যাপারে চুপচাপ, কেনই বা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে এই গ্রিনল্যান্ডের নিরাপত্তা আমেরিকার নিরাপত্তার জন্য দরকার, সেটি নিয়েও আমরা কথা বলতে চাই। সেই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তো রয়েছেই। বাংলাদেশের নির্বাচন প্রায় ঘনিয়ে আসছে, আর মাত্র 1 মাসের মতো বাকি নির্বাচনে। এরই মধ্যে প্রার্থীতা, মনোনয়ন জমা, প্রত্যাহার, আপিল সবই চলছে, এবং প্রার্থীরা বারবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন বা অনেকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা জনগণের জন্য দরকারি? কয়জন প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, তারা নিজেরা দুর্নীতি করবেন না, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান, তারা নিজেরা চাঁদাবাজিতে জড়িত হবেন না? আদৌ কি প্রার্থীরা সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? সেটি কি ভোটারদের মন জয় করতে পারছে? সেই ব্যাপারটা নিয়েও আমরা কথা বলবো। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশের আরেকটি বিষয়, যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, আপনি জানেন বাংলাদেশের আবেগের সঙ্গে জড়িত ক্রিকেট। এই ক্রিকেটের সঙ্গে বাংলাদেশ মানুষের একটা আবেগ জড়িত, বাংলাদেশের মানুষ এক হয়ে যায় এই একটি জায়গায়, সেটি হচ্ছে ক্রিকেট। এবং সে ফেব্রুয়ারিতে ক্রিকেট বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির মধ্যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। সবশেষ আমরা যেটা জানতে পেরেছি, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়েছে। বিসিবি আবারও দাবি করেছে যে নিরাপত্তাজনিত কারণে বিসিবির পক্ষ থেকে ভারতে দল পাঠানো সম্ভব নয়। এখন শেষ পর্যন্ত আইসিসি সেই দাবি মেনে নেয় কিনা সেটিও দেখার বিষয়, যদিও বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দুজন দুরকমের কথা বলছেন। শেষ পর্যন্ত আইসিসি কি বলে সেটির দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব বা ক্রিকেট ফ্যানরা, যারা একটি মাঠে লাল সবুজ পতাকার যে আধিপত্য, যে ক্রিকেটীয় আধিপত্য, সেটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। সে ফেব্রুয়ারিতে সেটি আসলে কোন দিকে যায় সেটাও আমরা একটু আলোচনা করব, কারণ ভারতের সঙ্গে সেই রাজনৈতিক মারপ্যাচ তো এখানে আছে। সেই সঙ্গে বাংলাদেশে আরো অনেক বিষয়, যেমন বাংলাদেশের একটি আকর্ষণীয় বিষয় যেটি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, যে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না স্বামীর। আদৌ কি সেটি সত্য কিনা, সেটি আসলে কতটা যুক্তিযুক্ত, এবং আদৌ হাইকোর্ট কি রায় দিয়েছে? আপনারা জানেন যে 1961 সালের আইন অনুযায়ী আরবিট্রেশন কোর্টে মামলা দায়ের করা যায়, সেটি আসলে কি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে এটি ছড়িয়ে পড়লো সেটি নিয়েও আমরা যদি সময় থাকে আমরা আলোচনা করবো। অনেকগুলো বিষয় আসলে দর্শক, একটু উইকেন্ড কাটানোর পরে এত রাজনৈতিক মারপ্যাচ, কোনটা বাদ দিয়ে কোনটা রাখা হবে সেটি নিয়ে আমাদের হিমশিম খেতেও, তারপরও আমাদের অতিথিরা চেষ্টা করে থাকেন আপনাদেরকে সঠিক তথ্য বিশ্লেষণ তুলে ধরতে, আমরাও সেটি চেষ্টা করে যাব। আর এইসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবসময় নিয়মিত আলোচক, আমাদের প্রিয় আলোচক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন প্রিয় আলোচক অনলাইনে যুক্ত হচ্ছেন, আব্দুর রশিদ। উনি হচ্ছে সাবেক জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। রশিদ ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনাকে দিয়েই শুরু করি। আপনি যেহেতু সাংবাদিকতার সঙ্গে আছেন, আপনার বিশ্লেষণ বা আপনার পর্যবেক্ষণ একটু ভিন্ন হবে। আমি আসলে অনেকগুলো বিষয় শুরুতে বলেছি, অনেক সময় ধরেই বলেছি আসলে, কিন্তু শুরুতেই আমরা একটু ইরান প্রসঙ্গে আসতে চাই, কারণ ইরানে কি ঘটছে সেটি নিয়ে সারা বিশ্বব্যাপী যেমন আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে, কারণ ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রের দেশ। আপনি জানেন 47 বছরের ইতিহাসে ইরানের এবার সবচেয়ে বড় আন্দোলন দেখতে পাচ্ছে। এতটুকু ঠিক ছিল, কিন্তু যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের এই আন্দোলনের সঙ্গে এবার যেভাবে জড়িত হয়েছে, এর আগে জড়িত হয়েছিল সেটি কূটনৈতিক পর্যায়ে বা পর্দার আড়ালে, কিন্তু এবার একদম রাগ ঢাক না রেখে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যদি ইরানের সরকার, খামেনি সরকার যদি বিক্ষোভকারীদের উপরে কোনো প্রকার বল প্রয়োগ করে তাহলে আমেরিকা সেই আন্দোলনে বা সেখানে জড়িত হবার সম্ভাবনা রয়েছে। যদিও বা আমরা দেখলাম গতকালকে বা আজকে ইরানের একটু আবার বিপরীত ধর্মী ব্যাপার, যে খামেনির পক্ষেও অনেক লোক রাস্তায় নেমেছে
মানে দুটো আমরা এতদিন আন্দোলন দেখলাম, ইন্টারনেট বন্ধ, আবার আজকে দুদিন দেখলাম যে খামেনির পক্ষে অনেক লোক নেমেছে। শুরুতে আমি যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, আসলে ইরানে ঘটছেটা কি? বারবার কেন ইরানে এই ধরনের বড় আন্দোলন হয়? ছোট্ট একটা ঘটনা, আপনি জানেন ইরানের যে রিয়াল বা আমেরিকান ডলার, $1 সমান ইরানের এই মুহূর্তে 1 মিলিয়ন রিয়াল। 28 তারিখ, ডিসেম্বর 28 তারিখ সেটি 1.5 মিলিয়ন রিয়ালে গিয়েছিল। তখনই কিন্তু হঠাৎ করে ইরানের কিছু ব্যবসায়ী এই আন্দোলনে যোগ দেয়। সেখান থেকে এখন একটি বড় আকার ধারণ করেছে, বিশেষ করে তাদের জেনজি জেনারেশন সেই আন্দোলনে যুক্ত হলো। আসলে ইরানের অর্থনীতি এত খারাপ হলো কেন? আর কেনই বা ইরানে বারবার এই ধরনের প্রোটেস্ট হয় বা এই ধরনের আন্দোলন বড় আকার দাবানলের মতো ছড়িয়ে পড়ে? আপনি কি মনে করেন এই ব্যাপারটাতে? আপনাকে অনেক ধন্যবাদ। এটা নানা দিক আছে ইরানের পরিস্থিতি। একটা হচ্ছে যে অর্থনৈতিক যে অবস্থা, সত্যিই সেখানে জনগণের নাভিশ্বাস উঠেছে। যুক্তরাষ্ট্র জিনিসপত্রের দাম বেড়েছে, পৃথিবীর অন্যান্য দেশের দাম বেড়েছে, কিন্তু ইরানে যেভাবে প্রবৃদ্ধি দামের ভয়ঙ্কর, মানে একদিকে মহঙ্গা মহঙ্গা মানে অভাব দেখা দিচ্ছে, অন্যদিকে যে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য প্রচন্ড, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা লোক হিমশিম খাচ্ছে। তো এটা একটা অত্যন্ত মানে সঙ্গত কারণ, যে কারণে লোক আহ, ক্ষুব্ধ হবে, আন্দোলন করবে নিঃসন্দেহে। একটা আরেকটা হচ্ছে যে এই দীর্ঘ 79 সালে ইসলামীরা, ইমাম প্রথম খোমেনি, এখন খামেনি, এদের নেতৃত্বে ইসলামিস্ট শাসন সেখানে চলছে। তাদের শাসনে ইরান নাভিশ্বাস করেছে। একসময় ইরানিরা প্রায় পাশ্চাত্য ধরনের জীবনযাপন অভ্যস্ত হয়ে উঠেছিল। সেখানে ইসলামিস্ট লোকরা সাধারণ লোকদের বেশিরভাগ মানে ইসলামী জীবনধারাই যাপন করেছেন, কিন্তু শহরে আরবান ক্লাস, তারা পশ্চিমা ধরনের, এমনকি স্কার্ট পরে মেয়েরা চলাচল করা, মাথায় ঘুমটা না দেওয়া, এটা কমন হয়ে গেছিল। আফগানিস্তানে যেরকম ছিল আগে, সেটা থেকে এরা একেবারে কড়াকড়ি। গত কয়েক বছর আগে যে মাহা আমিনী কে মানে তার মাথায় হিজাব ছিল না বলে পুলিশ ধরলো, তারপরে যে জেলখানা নিয়ে গেল, তার উপরে কি নির্যাতন হলো, তিনি মারা গেলেন, সেটা কেন্দ্র করে একটা আন্দোলন হয়েছে, তাতে আরো কিছু নিহত হয়েছেন, সেটা একটা। আর মাঝে মাঝে ছোটখাটো আরো দ্রব্যমূল্য নিয়ে, অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু ওই মাহমিনীকে কেন্দ্র করে যেটা হয়েছে, তারপরে এটাই সবচেয়ে বড়। এবার আন্দোলন যেটা আপনি উল্লেখ করলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা হুমকি দিয়েছেন, সেটা বলছেন যে ওখানে যদি এই ধরনের কিলিং অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক হস্তক্ষেপ করার কথা বিবেচনা করে দেখবে, বিবেচনা করছি বা করে দেখবে, এটা বলেছেন। ইতিমধ্যে মানে পরিস্থিতি মানে রয়টার বলছে 200-র মতো, অন্যান্য কোন সূত্র বলছে 500-র মতো নিহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে বডি ব্যাগ দেখাচ্ছে, যে সমস্ত ব্যাগে করে হসপিটালে বা যে সমস্ত জায়গায় মৃতদেহ রাখা হয়, সেখানে মানে স্থান সংকুলন হচ্ছে না, এটা একটা কথা বলা হচ্ছে। আর আপনি এটা বললেন 2 দিন থেকে ইসলামিস্ট আন্দোলনের নেতাদের পক্ষ কিছু কিছু সীমিত পরিমাণে বিক্ষোভ হচ্ছে। তো এইটা নানা দিক আছে। একটা হচ্ছে এইটা আরো ঘোলাটে হলো বা অনেকটা পরিষ্কার হয়ে গেল এর পক্ষের বা বিপক্ষের লোকদের কাছে, যখন ক্ষমতাচ্যুত শাহ, যাকে ক্ষমতাচ্যুত করে ইসলামিস্টরা ইমাম খামেনির ইসলামী আন্দোলন ওখানে মানে দেশের শাসনভার দখল করেছিলেন 79 সালে, সেই শাহ, ইরানের শাহ পুত্র পাহলেভি, রেজা পাহলেভি, এই যুক্তরাষ্ট্রে আছে। রেজা শাহ পাহলেভি এই লোক এখন জনগণকে বলছে তোমরা বিপ্লব করো, উত্থান করো, এবং সে আবার ক্ষমতা যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এইতে জিনিসটা অন্য অন্য একটা মাত্রা পেয়েছে। কেউ কেউ এটাকে এভাবে ব্যাখ্যা করার সুযোগ অবশ্যই থাকবে তাদের কাছে, যে এটা মানে যা বা তার সমর্থকরা এটা উস্কে দিচ্ছে ইরান। কিন্তু এটা দুটো দিক আছে। সত্যি সত্যি কথা বলতে গেলে জনগণের ক্ষুব্ধ হওয়ার যেটা কথা বললাম, দ্রব্যমূল্য, অন্যান্য দিক, নাভিশ্বাস। আর একটা কথা হচ্ছে কড়াকড়ি ইসলামী শাসন ব্যবস্থায় অনেকে নাভিশ্বাস উঠেছে, এটা হাঁপিয়ে উঠছে, তারা এটা আর বরদাস্ত করতে পারে না, এইটা একটা দিক। আরো একটা কথা ফাঁক দিয়ে উল্লেখ করে রাখি, আমি দ্রুত শেষ করবো, আমরা থেকে নিশ্চয়ই শুনবো।
সেটা হচ্ছে ইরানে অন্য মিডল ইস্ট অন্য সব দেশের চাইতে ইরানে আর নারীরা খুব বেশি সংখ্যায় লেখাপড়া করে, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রায় পুরুষদের সমান সংখ্যক, এবং কর্মক্ষেত্রেও তারা বিপুল সংখ্যায় আছে। হিজাব পরা ছাড়া অন্য কোন অন্য সব কিছু কিছু বা বিধিনিষেধ ছাড়া ওরা বেশ দিব্যি সেখানে মানে গবেষণা থেকে চিকিৎসা থেকে শুরু করে সর্বত্র তারা এই আফগানিস্তান মতো না, এটা মানে একেবারে পুরো মাত্রা। এমনকি কোন কোন ক্ষেত্রে বলা যায় কোন কোন পশ্চিমা দেশের চাইতে ইরানের শহরাঞ্চলে অন্তত নারীদের অংশগ্রহণ কর্মক্ষেত্রে রেশিও সম্ভবত বেশি হতে পারে কোন কোন পশ্চিমা দেশ থেকে। ফলে এইটা একটা দিক আছে, সেই ক্ষেত্রে এই কড়াকড়ি ব্যাপারে নারীরা হয়তো হাঁপিয়ে উঠছে এবং জনগণের অনেকেই তাদের প্রতি সহানুভূতি, সেইটা একটা দিক। অন্যদিকে এই যে রাজা শাহর যে উস্কানি, এটার পেছনে কি আছে, সে ক্ষমতা আবার দখল করার চক্রান্ত করছে কিনা, এইটার কারণে রাজা যদি এখানে জড়িত না হতো তাহলে এই চক্রান্ত ভিতরে যদি কিছু থাকতো সেটা উজ্জ্বল থাকতো, কেউ কেউ ধারণা করতো। রাজা পাবলিকলি ইনভলভ হওয়ার কারণে আমার মনে হয় এটা এই কয়েকদিনের ভিতরে যদি পাশ্চাত্যের পক্ষ থেকে ওখানে কোনো হামলা করা না হয়, আক্রমণ করা না হয়, কোন দিকে যায় বলা মুশকিল। না, আপনি সেটা সেটা বলা মুশকিল। মোহাম্মদুল্লাহ ভাই, কিন্তু আপনি যেই কথাটা, দুটো বিষয় তুলছেন। একটি হচ্ছে আপনি বলছেন তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যেটা সত্যি কথা। আমরা দেখলাম যে এটা খুবই, $1 সমান ইরানের এই মুহূর্তে 1 মিলিয়ন রিয়াল, ইরানিয়ান রিয়াল। এটা খুবই অস্বাভাবিক একটি অর্থনৈতিক দুরবস্থার প্রতীক। আরেকটা আবার আপনি বললেন যে নারী স্বাধীনতা বা যে নতুন জেনজি জেনারেশনের ব্যাপার, সেটি আপনি বলছেন। কিন্তু শুধু কি এটি আপনি থাকেন? আমরা আপনার কাছ থেকে আরো বাকিটা জানবো। আমি একটু রশিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের মোহাম্মদুল্লাহ ভাইয়ের কথা রেশ ধরেই আমি বলছি, উনি 2-3টে বিষয় তুলেছেন। কিন্তু আমি আপনার জ্ঞাতার্থে বলে রাখি যে এর আগে যুক্তরাষ্ট্র কিন্তু কিছুদিন আগে, আপনি জানেন যে সিরিয়াতে বাশার আল আসাদ উনাকে পরাজিত করে সেখানে তাদের এক প্রকার পুতুল সরকার বলা যায় যে এখন যিনি আছেন তাকে রেখিয়েছেন। এবং আবার ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের হিজবুল্লাহকে কিন্তু দুর্বল করে দেওয়া হয়েছে। তার মানে ওই অঞ্চলটা একেবারে, যেটাকে আমরা বলি দাবার গুটির মতো, চারপাশ থেকে ধীরে 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 ঘিরে ধরেছে। এবং সেই ঘিরে ধরার পরে এই হঠাৎ করে ইরানের এই আন্দোলন। এবং আর উনি যেটা মাহমুদুল্লাহ ভাই বলে, রেজা পালভি, যিনি যুক্তরাষ্ট্রেরই বসবাস করা বা ওনাদেরই তৈরি করা, তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত 47 বছরের ইতিহাস ইসলামিক যে শাসনতন্ত্র, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির যে শাসন, সেটি কি এবার শেষ হতে চললো আসলে ইরানে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা এই মুহূর্তে পৃথিবীতে খুব একটা হিলারিয়াস স্ট্যাবিলিটির মধ্যে আমরা আসলে দিনপাত করছি, এবং আমরা প্রতি মাসে বা অনেক সময় প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন আন্তর্জাতিক ইস্যু দেখি, যেগুলো খুবই বার্গেনিং ইস্যু এবং যেগুলো পৃথিবীতে আগে কখনো হয় নাই। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত দ্রুত পৃথিবী পরিবর্তন আমরা কখনো আগে দেখিনি। কিন্তু ইদানিং কাল, বিশেষ করে আমাদের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা আসার পর পৃথিবীতে যেভাবে করে পরিবর্তন আসছে, কখনো প্রায় আটটার মতো দেশকে বিভিন্ন ভাবে আক্রমণ করা, কোথাও থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, কোথাও থ্রেট দেওয়া, কোথাও মানে আরো দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া সব জায়গাতে আমরা যেভাবে করে ইনভলভ হয়েছে, আমাদের যে শক্তির যে মহড়া আমরা সব জায়গায় দেখাচ্ছি, যে পৃথিবীটাকে কাইন্ড অফ মনে হচ্ছে যে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। এটা হচ্ছে খুবই প্যাথেটিক, আনএক্সপেক্টেবল, এবং এটা পৃথিবীর জন্য একটা ভালো পৃথিবী গড়ার প্রত্যাশা তৈরি করে না, আশাও তৈরি করে না। এখন আসি আপনার ইরান বিষয়। দেখেন, ইরানের ইতিহাসটা আমরা জানি যে ইরান সব সময় অতীত থেকে শিক্ষা নেয় না। বিপ্লব আসে, মানুষের কাজই হচ্ছে, যদি মানুষ ডিস্যাটিসফাই হয় তাহলে মানুষ বিপ্লব করবেই। কিন্তু মানুষ বিপ্লব মানে চেঞ্জটা অনেক দীর্ঘায়িত হতে পারে যদি আপনি মানুষের এক্সপেকটেশন গুলোকে পূরণ করেন। ইরানের 1979-এ যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গায় কিন্তু ইরান পৌঁছতে পারেনি। তার আগে আরো প্রায় দীর্ঘ 40 বছর যে শাহ পাহলভীর শাসন ব্যবস্থা ছিল, সেটা যে ছিল মানে সবকিছুকে জাতীয়করণ করা, সেখানে মানে সেকুলারিজম ছিল, কিন্তু সেখানে মানুষের যে একবারে মানে ইরান যে খুব শক্তিশালী রাষ্ট্র ছিল তা কিন্তু না। এখন কথা হচ্ছে, এই যে 40 বছর এবং পরবর্তীতে আরো প্রায় 47 বছরের যে ভুলগুলো, সেখান থেকে আসলে ইরান কি শিখেছে? ইরান কি শিখেছে যে পশ্চিমাদের শক্তি আসলে কোন জায়গায় পৌঁছেছে, সেই তুলনায় নিজেদের শক্তিকে কতটুকু ব্যালেন্স করতে হবে? ইরান কি শিখেছে যে সারা পৃথিবী যখন
গণতন্ত্র এবং মানুষের কথা বলা এবং মত প্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে, তখন ইরানে কেন মত প্রকাশ বা ধর্মীয় স্বাধীনতা বা শুধুমাত্র হিজাব পরার জন্য কাউকে আপনার জেলে নিয়ে যাওয়া হবে, কিংবা কোনো নোবেল লরিয়েটকে জেলে আটকা রাখা হবে, অথবা ক্লারিক্যাল যে রুল, অর্থাৎ একটা ক্লারিক্যাল রুল যেটা দীর্ঘ সময় ধরে বিপ্লবের পর থেকে একজন ব্যক্তি তিনি না মারা যাওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়ে ওখানে আছেন। এই ধরনের শাসন ব্যবস্থা কি আসলে পৃথিবী চায় কিনা, পৃথিবী আমরা কি সেই জায়গায় আছি কিনা, পৃথিবীতে এখন আসলে ইসলাম তন্ত্র চলবে কিনা, ক্লারিক্যাল রুল চলবে কিনা, এগুলো যদি আমরা সারা পৃথিবী থেকে শিক্ষা না নিতে পারি, তাহলে এটা ইসলামিক রাষ্ট্রগুলোর জন্য ভুল হবে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জন্য ভুল হবে। হয় মুসলিম রাষ্ট্রগুলোকে যদি গণতন্ত্র এবং মানুষের যদি ব্যক্তি স্বাধীনতা, সংবাদ স্বাধীনতা, এগুলো যদি তারা অবাধিতভাবে করতে না দেয়, নারী পুরুষের সমান অধিকারের জায়গা যদি তৈরি করতে না পারে, ইদার সৌদি আরবের মতো সম্পদ নিয়ে সারেন্ডার করতে হবে, সম্পদের উপরে নিয়ন্ত্রণ থাকবে হচ্ছে পশ্চিমাদের, অথবা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একদিকে তাদের সাথে পশ্চিমাদের সাথে কম্প্রোমাইজ এন্ড সেটেল করতে হবে, যেটা এই শাহ পাহলভীর সময় ইরান করেছিল, যে পশ্চিমাদের সাথে তাদের একটা ভালো নেগোসিয়েশন ছিল, তখন তারা আধুনিক ছিল, যেটা আমাদের আরেকজন বক্তাও তিনি বললেন। তো এখন কথা হচ্ছে যে ইরানের বন্ধু এই মুহূর্তে পৃথিবীতে নাই। যখন আপনার বন্ধু নাই, সিরিয়া আপনার মানে যেখানে আপনাদের বন্ধু ছিল সিরিয়ায় হাতছাড়া হয়ে গেছে, ইয়েমেনে কোনো কাজ হচ্ছে না, আশেপাশে রাশিয়া লেবাননের ব্যাপারটাও দেখলাম, লেবাননও, হ্যাঁ লেবাননও হাতছাড়া, লেবাননও হাতছাড়া হয়ে গেছে। তাহলে এরকম অবস্থায় আপনি নিজেকে পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, নিজেকে চলমান বিশ্ব ব্যবস্থার মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়ে যতখানি অ্যাডভান্টেজ নেওয়া যায় সেই অ্যাডভান্টেজের জায়গাটাকে আপনাকে নিতে হবে। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন ইসরায়েল আমরা পছন্দ না করলেও সেখানে স্ট্রং ডেমোক্রেসি আছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষ ভোট দিতে পারে, সেখানে কোনো অটোক্রেটিক রুল নাই, ক্লারিক্যাল রুল নাই, আপনি খারাপ বললেও কিন্তু সেখানকার শাসন ব্যবস্থা কিন্তু মানুষের জন্য খুবই অনুকূল। এরকম শাসন ব্যবস্থা যদি মুসলিম রাষ্ট্রগুলো তৈরি করতে না পারে, তাহলে এগুলো ডোনাল্ড ট্রাম্পের মতো বা পশ্চিমা শক্তিদের মতো একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায় সেই দেশে আক্রমণ, এবং না কিন্তু সেই থ্রেটটাই দিচ্ছে। রশিদ ভাই, আমি একটু আপনাকে যেটা বলছি যে আপনি নোবেল লরিয়েটের কথা বললেন, শিরিন এবাদি ইরানের নোবেল লরিয়েট, উনি যেমনটি বলছেন যে ইরানের আপনি যে অভিযোগগুলো তুলছেন যে গণতন্ত্রের ব্যাপার বা নারী স্বাধীনতা বা আপনি অর্থনৈতিক যে ব্যাপার সেটি যেমন আছে, পাশাপাশি ইরান কিন্তু দীর্ঘদিন যাবৎ পশ্চিমাদের যে স্যাংশন সেটি মোকাবেলা করে কিন্তু তার অর্থনীতিকে চালিয়ে যাচ্ছে। এখন পশ্চিমারা কেন স্যাংশন দিচ্ছে, কি চায়, সেটি মধ্যপ্রাচ্যের অনেক অন্য আলোচনার বিষয়, আরব বসন্ত থেকে শুরু করে আপনিও ভালো জানেন। কিন্তু ইরান আপনি যে স্যাংশন বা পশ্চিমারা যে ধরনের গণতন্ত্র চায়, পশ্চিমাদের গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু জায়গা ভেদে স্থান ভেদে বদলে যায়। পশ্চিমারা কিন্তু ইরানে গণতন্ত্র চায় কিন্তু সৌদি আরবে গণতন্ত্র চায় না, তো বা আরব আমিরাতে গণতন্ত্র চায় না, তারা কখনো এগুলো বলে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি তাদের অভ্যন্তরীণ সমস্যা, সেখানে অন্য দেশের প্রেসিডেন্ট বা অন্যরা যে উস্কানি দিচ্ছে সেটির কারণে এটি এত বড় আকার ধারণ করছে। আপনি কি সেটি মনে করেন? দেখেন, আমি বলি আপনার কথার প্রেক্ষিতে, ইরান যদি এমন একটা শক্তি তৈরি করতে পারতো রাশিয়া বা চায়নার সাথে, আপনি দেখবেন রাশিয়া চায়নার সাথেও কিন্তু ইরানের খুব যে মানে সামরিক বা অন্যান্য চুক্তি বিষয়ে যে স্ট্রং রিলেশনশিপ আছে সেটাও কিন্তু না, আশপাশের দেশগুলোর সাথেও কিন্তু না। এর মানে ইরান হচ্ছে কাইন্ড অফ বিচ্ছিন্ন একটা রাষ্ট্রের মতো পরিণত হয়েছে। যখন এরকম অবস্থা দাঁড়াবে, আমেরিকার পুঁজিবাদ হচ্ছে যেখানে সম্পদ আছে, দেখেন ইরানকে যদি আমেরিকা পুঁজিবাদ যদি দখল করতে পারে, তাহলে পৃথিবীর 70% তেলের উপর নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার চলে আসবে। অর্থাৎ আমেরিকা আগামী 100 বছর তাকে তেল নিয়ে চিন্তা করতে হবে না, তার এনার্জি নিয়ে চিন্তা করতে হবে না। সুতরাং পুঁজিবাদ তো সেটা চাবে, কিন্তু এই ভয়ঙ্কর পুঁজিবাদের এগেইনস্টে আপনি যদি ইসলামতন্ত্র কায়েম করতে চান, আপনি যদি নিজেকে রিসাফল না করেন, নিজের প্রস্তুতি যদি না নেন, লং টার্ম যদি আপনার প্ল্যান না থাকে, যেটা বিপ্লবের পর ইরান কখনো নেয়নি, ফ্রেন্ডস তৈরি করা, সামরিক চুক্তি করা, ইউরোপ যেমন একত্রিত হয়েছে, ইউনিয়ন তৈরি করেছে, নেটো তৈরি করেছে, ইরান এগুলো কোনো কিছুতেই যায়নি। ধীরে ধীরে তার অর্থনীতি দুর্বল হতে গেছে, কিন্তু সেখানে সে মনোযোগ দেয়নি। এখন সেই দুর্বলতার কারণে এখন বিপ্লব হচ্ছে। আমেরিকা তো চাইবেই সার সন্তানকে একটা পাপেট সরকার ওখানে প্রতিষ্ঠিত করতে। কোথাও কোথাও আমেরিকা পাপেট সরকার তৈরি করে, কিন্তু কার জন্য? কারণ হচ্ছে তার ইম্পেরিয়ালিজমের জন্য। কিন্তু এটা আপনি দুর্বল হলে তো আমি সেই সুযোগটা নেবই, এই সুযোগটা করে দেওয়া হচ্ছে পুঁজিতন্ত্রকে। না, সেটি আপনি ঠিক বলেছেন। আমরা দেখব রেজা পাহলভি আসলে শেষ পর্যন্ত কিভাবে এটি সামাল দেন, কারণ মাহমুদুল্লাহ ভাইও বলেছেন রেজা পাহলভির উত্থানটা আসলে বেশ চমকপ্রদ। আমরাও অপেক্ষা করব যে ইরানে কি ঘটে সেটির জন্য। আমরা আরো অন্য অনেক বিষয় রয়েছে, আগামীতে হয়তো ইরানের ব্যাপারটি আর কয়েকদিনের মধ্যে হয়তো পরিষ্কার হবে, খামেনির পক্ষ থেকে হয়তো বা 2-1 দিনের মধ্যেই কিছু ঘোষণা আসবে এমনটা আশা করছে অনেকেই, বিশেষ করে গণমাধ্যম। আপনি আধিপত্যবাদের কথা বলছেন, আপনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনি বলছেন সম্পদের কথা বলছেন। আমরা সম্পদের একটা দেখলাম ভেনিজুয়েলাতে সম্পদের জন্য কি করা হচ্ছে বা কি করতে পারে।
আপনি একটু থাকেন, আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনাকে এক আপনার কাছে সেকেন্ডে শুধু একটা কথা বলি। মানুষকে যদি ইন্ডিভিজুয়ালি এম্পাওয়ার করা না হয়, তাহলে সেই রাষ্ট্র পৃথিবীতে এই সময়কার বাস্তবতায় টিকে থাকা খুব কঠিন। আমেরিকা শক্তিশালী বিকজ আমরা এখানে শক্তিশালী। আমাদের মত প্রকাশ, কথা বলার স্বাধীনতা এখানে অবারিত। এরকম ব্যবস্থা যদি তৈরি করা না যায়, তাহলে পৃথিবীকে শক্তিশালী দেশগুলো আস্তে, আস্তে গ্রাস করবে এবং সেটাই আমরা দেখতেছি এখন। আচ্ছা, মানুষকে এম্পাওয়ারমেন্টের ব্যাপার সেটি অন্য আলোচনা। আসলে এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাটা কি, বা এম্পাওয়ারমেন্ট বলতে আপনি যদি একটি দেশকে 10-12 বছর ধরে বিভিন্ন স্যাংশন দিয়ে রাখেন, তাদের এম্পাওয়ারমেন্ট কিভাবে আগাবে সেটিও প্রশ্নের ব্যাপার। যাই হোক, আমরা একটু, আপনি আধিপত্যের ব্যাপার আসছেন, আরেকটা আধিপত্যবাদের ব্যাপার বা আমরা একটি ক্ষমতার ব্যাপার বা আমাদের যেটাকে বলে যে চাহিদার ব্যাপার, সেটি দেখতে পেলাম গ্রিনল্যান্ড। বেশ আলোচিত একটি দ্বীপ, মাত্র 56,000 মানুষ সেখানে বাস করে। ডেনমার্কের একটি দ্বীপ, কিন্তু জার্মানির থেকে 6 গুণ বড়। যদিও বা আমরা বলছি ছোট একটি দ্বীপ, এটা ছোট নয়, অনেক বড় একটি দ্বীপ। সেখানে সম্পদ রয়েছে এবং যুক্তরাষ্ট্র সম্পদের কথা বলছে না, যুক্তরাষ্ট্র যেটি দাবি করছে যে নিরাপত্তা জনিত কারণে গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন লাগবে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসার পরও একই কথা বলেছেন। এবার তো একেবারে উনি রাগ ঢাক না রেখে বলছেন উনি যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চায়, সেটি অর্থের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী আমরা দেখলাম মেটে ফ্রেডরিকসন, উনি বলছেন যদি যুক্তরাষ্ট্র সেখানে কোনো ইনভেনশন করে, মানে সামরিক কোনো হস্তক্ষেপ করে, তাহলে সেটি ন্যাটো সেখানেই স্টপ হয়ে যাবে, কারণ ন্যাটোভুক্ত যুক্তরাষ্ট্র, আবার ডেনমার্কও ন্যাটোভুক্ত। একটি বিশাল একটা ঝামেলার ব্যাপার রয়েছে। আমি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাইবো যে শুধুই কি নিরাপত্তা গ্রিনল্যান্ড, নাকি অন্য কোনো রহস্য আছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র কবজায় নেওয়ার জন্য? নিরাপত্তার ব্যাপারটা তো নিশ্চয়ই তিনি বলেছেন, সেটা হচ্ছে উনি বারবার বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে ওখানে চীন এবং রাশিয়া তাদের দৃষ্টি ওদিকে, এবং যুক্তরাষ্ট্র যদি তা নিয়ে না নেয় তাহলে চীন এবং রাশিয়া সেখানে তার প্রতিপত্তি বিস্তার করা, এমনকি দখলে নেওয়ার, একেবারে ডাইরেক্টলি নিজের অংশ, রাষ্ট্রের অংশ না করলেও মানে এক ধরনের নিজের প্রভাব বলয় নিয়ে যাওয়ার আশঙ্কা তিনি করছেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, এটা হচ্ছে একটি কথা। আরেকটা হচ্ছে আপনি যেটা প্রথমে উল্লেখ করেছেন, যাতে বিপুল সম্পদ আছে, এটা এটা একটা বিশাল দ্বীপ, এবং এটা ডেনমার্কের অধিকৃত একটা অঞ্চল, তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আস্তে আস্তে ওটা স্বায়ত্ত শাসন দিতে দিতে প্রায় স্বাধীন রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে। কিছুদিন মধ্যে তারা সম্ভবত স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার জন্য যাচ্ছিল। তো যাই হোক, সেখানে সম্পদের একটা ব্যাপার আছে। তবে এটা ছাড়াও যুক্তরাষ্ট্র তো বিভিন্ন সময়, এক সময় রাশিয়া থেকে আলাস্কা দ্বীপ কিনে নিয়েছিল, এরপর মেক্সিকো থেকে বিপুল অংশ যুক্তরাষ্ট্র যুদ্ধ করে জয় করেছিল। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র এই যে বিভিন্ন দেশ থেকে এলাকা ক্রয় করে নিয়েছে, অংশ নিয়েছে, তারা ইতিহাসে সেই প্রেসিডেন্ট গুলোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এটা প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন। ফলে তিনিও তার আমলে এমন কিছু করতে চান, সম্ভবত রেকর্ড করার জন্য, রেকর্ড রেখে যাওয়ার জন্য, নিরাপত্তার ব্যাপার, সম্পদের ব্যাপার ছাড়াও, যে তার আমলে তিনি এরকম একটা বিশাল বিশাল ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ করে নিয়েছেন। এটা সম্ভবত একটা বিশেষ কারণ বলে আমি মনে করি। তবে নিরাপত্তার কথা যেটা বলছেন, সেটা অংশত মানে অনেকেই মনে করছেন সেটা তিনি ঠিকই বলছেন, কিন্তু পাশাপাশি যেটা ডেনমার্ক বলছে এবং এমনকি গ্রিনল্যান্ডের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা সেখানে তাদের নিরাপত্তার জন্য মানে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, এবং তারা বিপুল পরিমাণে সম্ভবত $20 বিলিয়ন অস্ত্র কেনার অর্ডার দিয়েছে। তারা অনুরোধ করেছে আপনার অস্ত্রটা তাড়াতাড়ি সাপ্লাই দিলে আমাদের নিরাপত্তা আরো তাড়াতাড়ি জোরদার হবে। এটা আর যেটা আপনি বলেছেন ডেনমার্ক যেটা বিশেষভাবে উল্লেখ করেছে, আপনি এর আগে যেটা উল্লেখ করেছেন সেটা সঠিক নয়। এটা হচ্ছে যে এটা ইউরোপিয়ান ইউনিয়ন না ন্যাটোর ক্ষেত্রে তারা বলেছে এখানে যদি আপনার যুক্তরাষ্ট্র এটা দখল করে নেয়, তাহলে ন্যাটোর একটা ন্যাটোভুক্ত কোন দেশের অংশ আরেক দেশ দখল করতে পারে না। ন্যাটোভুক্ত একটা দেশের উপরে আক্রমণ করলে অন্য সব দেশ এটাতে জড়িয়ে পড়তে পারে। ইউরোপীয় কয়েকটি দেশ, সবচেয়ে প্রভাবশালী দেশগুলো ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এই ধরনের কয়েকটি দেশ, ইটালি, একসাথে মিলিয়ে স্টেটমেন্ট দিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী, না, আমি প্রধানমন্ত্রী। আমি একটু আপনাকে বলছি যে আপনাকে ওটা শেষ করি। স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, ওটা কোন দেশের সার্বভৌমত্বের উপরে কেউ আঘাত করতে পারে না। কেবল ন্যাটোভুক্ত বলেই না, কোন দেশের
না সেটি আন্তর্জাতিক ভিন্ন, আইন। আপনি আপনি সেটি ভিন্ন আলোচনা শেষ করতে পারে না। আমরা দেখলাম ভেনেজুয়েলাতেও করেছে। আমেরিকা চাইলে অনেক কিছুই না, করতে আমি পারে। বলছি সেটি ওরা ভিন্ন আলোচনা। স্টেটমেন্ট, ১৯৫১ সালে আপনি দিয়েছে। একটু মোহাম্মদুল্লাহ ভাই, ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে যুক্ত এবং সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের নিরাপত্তার সঙ্গে যুক্তরাষ্ট্র বিশেষভাবে যুক্ত। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু ঘাঁটি আছে গ্রিনল্যান্ডে। আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম যে ডেনমার্কের প্রধানমন্ত্রী যেটি বলছেন, যদি যুক্তরাষ্ট্র সেখানে কোনো বল প্রয়োগ করে, তার মানে নেটো ভুক্ত দেশের উপরে যদি অন্য কোনো দেশ বল প্রয়োগ করে, সেখানে নেটো ভূমিকা রাখতে হয়। এখন যুক্তরাষ্ট্রও নেটোর অংশ, আবার ডেনমার্কও নেটোর অংশ, আবার নেটোর মধ্যে নেটো যদি আক্রমণ করে বা কিছু ইনভেনশন করে, সেটাতে নেটো ওইখানে স্টপ হয়ে যাবে, মানে নেটো হয়তো শেষ বিলুপ্ত হয়ে হওয়ার যাবে। কথা। সেটাই আমি আপনাকে বলতে চেষ্টা করেছিলাম। আপনি জানি না কি বুঝছেন। আপনি একটু থাকেন, আমি একটু রশিদ ভাই আপনার কাছে জানতে চাই একই জিনিসটা, যে গ্রিনল্যান্ডের এই ব্যাপারটি মাহমুদুল্লাহ ভাই যেটি বলছেন যে শুধু নিরাপত্তা নয়, সেখানে খনিজ সম্পদ, রেয়ার আর্থ রয়েছে। পাশাপাশি আরও একটি জিনিস বিশেষ করে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নেতারা শুধু বিবৃতি দিচ্ছে। বিশেষ করে আমরা ইংল্যান্ডের কিয়ার স্ট্যামার ছাড়া আসলে আর কাউকে ওরকম স্ট্রংলি যে বিবৃতি দেয়া বা কথা বলা, সেটি দেখিনি আমরা। আপনিও দেখেছেন নিশ্চয় গণমাধ্যমে বিবৃতি, সেটি নর্মাল একটি বিষয়, নর্মাল। কিন্তু ওরকম ভাবে যে না এটা হতে পারবে না, সেখানে তার পেছনে একটি বড় কারণ বাণিজ্যিক চুক্তি, ট্যারিফ, এগুলো রয়েছে হুমকি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং আগামী বুধবার হয়তো যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জেডি ভেন্স ওখানে যাচ্ছেন এবং তারা সরাসরি আলোচনা করছেন। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড নিজেদের আয়ত্তে আনতে পারবে? যদিও বা এরই মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে গ্রিনল্যান্ডকে এরই মধ্যে ৫১তম স্টেট মতো ঘোষণা করে ফেলেছেন। অনেকেই বলছেন যে গ্রিনল্যান্ড হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৫১তম স্টেট। আপনি কি মনে করেন এখানে? চমৎকার ব্যাপার। হ্যাঁ, আমরা বর্তমানে পৃথিবীকে যেভাবে শাসন করার যে উদ্যোগটা আমাদের প্রেসিডেন্ট নিয়েছে, এগেইন ইট ইজ ভেরি হিলারিয়াস। আমিও অনেক সময় আমার কাছে মনে হয় যে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছি কিনা। আমরা কি এখন মানে বিভিন্ন দেশ উই আর লাইক a country without people will occupy, or the land we occupy, or we occupy the brain of the people. কোথাও আমরা মানুষের বুদ্ধিমত্তাকে আমরা অকুপাই করতেছি, কোথাও ল্যান্ড অকুপাই করতেছি, কোথাও আমরা শাসককে অকুপাই করতেছি। So sometimes I think that it could be the beginning of the third war, or maybe I don't know, but তা না হলে এই ধরনের কাজগুলোই বা হবে কি জন্য। গ্রিনল্যান্ড এগেইন আমাদের প্রেসিডেন্টের যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, যে প্রেসিডেন্ট যেটা বলে উনি কিন্তু সেটা মিন করে। অর্থাৎ তিনি যদি বলেন যে আমি গ্রিনল্যান্ড নিব, তাহলে উনি গ্রিনল্যান্ড নেবেনই। এবং উনার ট্যাকটিক হচ্ছে যে উনি প্রথমে হার্ড সফট ওয়েতে ট্রাই করবেন। ইফ সফট ওয়ে ফেলস, দেন হি উইল ট্রাই দ্য হার্ড ওয়ে। এবং গ্রিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই কথা বলেছে যে উইল ট্রাই দ্য ইজি ওয়ে, অর আফটার দ্যাট উইল ট্রাই দ্য হার্ড ওয়ে। সো এর মানে হচ্ছে আমরা প্রতিনিধিও পাঠাচ্ছি আগামী বুধবারে। এর মানে হচ্ছে গ্রিনল্যান্ড নেওয়ার বাসনা উনি কমপ্লিট করেই ছাড়বেন, এটা আমরা বুঝতেই পারছি। এখন যদি তাই হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পৃথিবীতে ছোট রাষ্ট্রগুলো, দুর্বল রাষ্ট্রগুলো, তারা খুব বেশি অনিরাপদ নিজেদেরকে বোধ করবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা যে স্পন্সরশিপটা সারা পৃথিবীকে দিয়েছিল, যে ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, শক্তিহীন রাষ্ট্র, সবাই এক, সার্বভৌম, সবার নিরাপত্তা রক্ষা করতে হবে, কোনো সভরেনিটিকে ভায়োলেট করা যাবে না, এক দেশ এক দেশকে দখল করতে পারবে না, সেই যে ভ্যালু এন্ড প্রিন্সিপালটা, সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, সেটা আমরা ইদানিং কাল প্রমাণ করছি। ইফ ইট ইজ দ্য ট্রু, দেন দেখবেন যে হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে চায়না হয়তো তাইওয়ান দখল করা শুরু করেছে, অথবা সাউথ চায়নার দিকে অগ্রসর হতে পারে, রাশিয়া হয়তো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো তার শক্তির বলে দখল করার কাজ শুরু করতে পারে। আই এম অ্যাফ্রেড যে পৃথিবী যদি আমরা সেই দিকে যাই, তাহলে কিন্তু খুব দুঃখজনক হবে। যদিও একটা কথা আছে যে হোয়াট উই সে ইজ আওয়ার ওপিনিয়ন, ইট ইজ নট দ্য ফ্যাক্ট, এন্ড হোয়াট উই সি ইট ইজ আওয়ার পার্সপেক্টিভ, ইজ নট দ্য ট্রুথ। শুধু তাই যদি হয়, তাহলে আমরা থেকে ওয়েট এন্ড সি করতে হবে যে পর আগামী দিনগুলোতে কিভাবে আমাদের প্রেসিডেন্ট এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যেটা মাহমুদুল্লাহ ভাই আমাকে বলেন, আমার মনে হয় তিনি তার একটা লেগাসি তৈরি করতে চাচ্ছেন। এভাবে করে দেখেন, আমেরিকা যখন সৃষ্টি হয় তখন কিন্তু 13টি স্টেট বা 13টি রাষ্ট্র নিয়ে কিন্তু ইউনিয়ন তৈরি হয়েছিল। এরপর এর মধ্যে 50টি রাষ্ট্র একত্রিত হয়ে, এর ভিতর দিয়ে কিন্তু আমরা অনেক রাষ্ট্রকে অকুপাই করেছি, যুদ্ধ করেছি, কিছু স্টেট আমরা দখল করেছি, যেমন মাহমুদুল্লাহ ভাই বললেন আলাস্কা আবার কিছু কিনে কিছু নিয়েছে, স্টেট কিনেছে, আলাস্কা আলাস্কার মতো স্টেটকে কিনে টাকা নিয়েছে। দিয়ে কিনেছে। সুতরাং এখন আমাদের এই এক্সপ্যানশনটা কি আমাদের নতুন প্রেসিডেন্ট তার এমন সিগনেচার রেখে যেতে চান তার প্রেসিডেন্ট সবাই, যে তিনি আসলে পৃথিবীর বড় একটা অংশকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, দখল করতে পেরেছেন, আমেরিকাকে 70% অয়েল রিজার্ভ পৃথিবী তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। এই ধরনের যদি আমাদের অ্যাট্রোসিটি যদি তৈরি হয়, বা এর যদি লিপসা বা আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে সেটা পৃথিবীর ছোট রাষ্ট্রগুলোর জন্য অনেক সংখ্যা নিয়ে আসবে। আমরা চাই না এটা হোক,
গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব আছে, নেটো একটা চুক্তি আছে, সেই চুক্তিকে ভায়োলেট করা যাবে না। গ্রিনল্যান্ড কিন্তু বলে দিয়েছে যে আমেরিকা যদি তার বেস করতে চায়, অন্যান্য সুযোগ সুবিধা যদি গ্রিনল্যান্ড থেকে নিতে চায়, তারা নিক। স্বয়ং গ্রিনল্যান্ডবাসী, ওখানে প্রায় ৫৭,০০০-এর মতো গ্রিনল্যান্ডের মানুষ বসবাস করে, তারাও কিন্তু আমেরিকার সাথে যুক্ত হওয়ার পক্ষে না। ওখানে ৫টা পলিটিক্যাল পার্টিস আছে, তারাও কিন্তু আমেরিকার সাথে যুক্ত হওয়ার পক্ষে না। সুতরাং তারা চায় কিন্তু স্বাধীনতা, যদিও ওদের মধ্যে বিভক্তি আছে, তারা ডেনমার্কের সাথে থাকবে কি থাকবে না। মেজরিটি চাচ্ছে তারা একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক। যদি কোনো ভূখণ্ড স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, আমেরিকার জাতিসংঘের চার্টারে কিন্তু লেখা আছে কিভাবে করে একটা দেশ স্বাধীন হতে পারে। সেই ফ্যাক্টর গুলো যদি ওখানে কমপ্লিট হয়, তাহলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হতে আমরা গ্রিনল্যান্ডকে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা তো বেনিফিট নিতে পারি। বেনিফিট তো অলরেডি আমরা নিচ্ছি। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রিনল্যান্ড থেকে আমাদের ওখানে বেস ছিল, আমাদের এখনো সোলজার ওখানে আছে। তো এখন মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে যদি আমরা রিলেশনশিপটা তৈরি না করি, যদি আমরা ভয়ের দেখানোর নীতিকে অবলম্বন করি, এই নীতিগুলো কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অনেক সময় হিটলার মুসলিনির কথা স্মরণ করায় দেয়, যেটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক হতে পারে ভবিষ্যতে, যদি না আমরা সারা সেটি পৃথিবী সেটি আপনি একসাথে রশিদ ভাই আপনি ইউনাইটেড না হয়ে যদি কথা না বলতে পারি, বা আমরা যদি ভয়েস না তুলতে পারি। না সেটি আপনি ঠিক বলছেন যে গ্রিনল্যান্ড স্বাধীনতার জন্য চেয়েছে, কিন্তু স্বাধীনতার মানে এ নয় যে আবার আরেকজনের আধিপত্যের মধ্যে চলে যাওয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়ার মতো। গ্রিনল্যান্ডের অবস্থা এখন আসলে ওই রকমই, কারণ আমরা জানি যে কিছুদিন আগেও গ্রিনল্যান্ড আন্দোলন করেছিল ডেনমার্ক থেকে আলাদা হওয়ার জন্য। এখন সেখানে তাদের অবস্থা আরো ভয়াবহ হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, আমাদের সময়ও খুব কম। রশিদ ভাই, আপনি বাংলাদেশের ব্যাপারে অনেকগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে নিয়মিত, বিশেষ করে নির্বাচন, তারপরে এখন আবার ক্রিকেটীয় মাঠ, ভারতের সঙ্গে যে রাজনৈতিক টানাপোড়েন সেটি এখন ক্রিকেট পর্যন্ত গিয়ে ঠেকেছে। এবং আমরা দেখলাম পাল্টা বিবৃতি আইসিসির পক্ষ থেকে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আসলে এখানে খেলাটা কি মুখ্য বিষয়, নাকি বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার চেষ্টা যে ভারতকে সঙ্গে, যেটা বাংলাদেশের পক্ষ থেকে বলা যে চোখে চোখ রেখে কথা বলা, বা ভারত যা চাইবে তা হবে না, আর কারণ ভারত বাংলাদেশে একজন ক্রিকেটারকে বাদ দিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে, তার বিনিময়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেলার মতো সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। এই যে বাংলাদেশের একটি স্ট্রং পদক্ষেপ, এটি কি শুধুমাত্র আপনার নিরাপত্তাজনিত কারণ যেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নাকি এখানেও রাজনীতি রয়েছে বা ভারতকে দেখানোর একটা ব্যাপার রয়েছে? আপনি কি মনে করেন, একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। দেখেন, রাজনীতি তো সব জায়গাতেই থাকে। রাজনীতিটা আসলে গাইড করে কি? গাইড করে হচ্ছে কন্ডিশন অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ মানুষের সেন্টিমেন্ট, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে ভাবছে। খুব সম্প্রতি আমরা একটি বিপ্লব উত্তর একটা ক্রান্তিকাল আমরা পার করছি। বিপ্লবের আমাদের স্পিরিটটা কি ছিল, এগুলো সবকিছু নিয়ে কিন্তু পলিটিক্স সেটাকেই কিন্তু কভার করে সামনের দিকে অগ্রসর হয়। ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, ভারত যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে যে ভারত কিন্তু তার আশপাশের প্রতিবেশীগুলোকে সাথে নিয়ে কিন্তু সামনের দিনে আরো বেশি শক্তিশালী হতে পারে, এগিয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো আমরা ইন্টারডিপেন্ডেন্সি একটা সাবকন্টিনেন্ট তৈরি করতে পারি, যেখানে আমরা নেপাল ভুটান পর্যন্ত আমাদের বাসে চড়ে যেতে পারি, ট্রেনে চড়ে যেতে পারি, নেপাল ভুটান আমাদের কাছে আসতে পারে, তারা আমাদের বঙ্গোপসাগর ব্যবহার করতে পারে। এবং ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়েছে, করিডোর চুক্তি, ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা মিউচুয়াল বেনিফিট এন্ড মিউচুয়াল ডেভেলপমেন্ট করতে পারি। ভারত যেটা বুঝতে পারছে না এই মুহূর্তে, ভারতের একটা জাতীয়তাবাদী সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে তারা তাদের জাতীয়তাবাদ এবং হিন্দুত্ববাদ এবং মৌলবাদী শক্তিকে তারা ব্যবহার করে মানুষের মধ্যে যে ন্যাশনালিজম পয়দা করতেছে, এটা কারণে ভারত যেটা করছে সেটা হচ্ছে যে আশপাশের রাষ্ট্রগুলোকে তার বন্ধু থেকে শত্রুতে পরিণত করছে। ভারতকে বোঝা উচিত যে বাংলাদেশের বিপ্লবের আসলে মূল স্পিরিটটা কি। এবং ভারত সবসময় যদি দেখেন, তারা বড় শক্তি, তারা যদি কিছু সময়ের জন্য বেনিফিটেড না হয়, ইন দ্য লং রান কিন্তু তারা বেনিফিটেড হতে পারে। যেমন ধরেন যে ইউরোপকে হেল্প করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা হয়তো শর্ট টাইমের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু লং টাইমের জন্য কিন্তু আমেরিকা অনেক ডেভেলপ করেছে এবং অনেক উন্নত হয়েছে, রাইট? তো ভারত যদি এই কাজটা করে, যে বাংলাদেশে এখন যেটা বিপ্লব হয়েছে, ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ওখানে কাজ করেছে, তা সেই সেন্টিমেন্টটাকে যদি ভারত সঠিকভাবে ধারণ করতে পারে, এবং এখন যদি বাংলাদেশকে কিভাবে করে হেল্প করা যায়, বাংলাদেশে কিভাবে করে মানে বেনিফিট করা যায়, বাংলাদেশের সাথে রিলেশন কিভাবে ভালো করা যায়, এইদিকে যদি মনোযোগী হয় ভারত, তাহলে এটা রং টার্ম ভারতের জন্য কিন্তু উপকারক বয়ে নিয়ে আসতে পারে। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশকেও কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা প্রসূত হতে হবে। তামিম ইকবালের একটা কথার সাথে আমি মোটামুটি একমত, যে আমরা যেন হটকারিতার মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত যেন না নেয়। যেমন চায়নার পলিসিকে আমার ইন্টারন্যাশনালি খুব ভালো লাগে। যেমন চায়না ধরেন যে ইন্টারন্যাশনালি ইনভলভ কম হয়, যুদ্ধ দেহি মনোভাব তারা কম দেখায়, তাইওয়ান একবারে দখল করে নিবে ইচ্ছা করলে পারে, সেটা করছে না। কারণটা হচ্ছে তারা নিজেদের ভিতরে ভিতরে একটা শক্তি তৈরি করে, যাতে পৃথিবীতে পরাশক্তিকে মোকাবেলা করার জন্য ভিতরে একটা শক্তি তৈরি করতে, তারপর আপনি কনফ্রন্টেশনে যান।
বাংলাদেশকেও আমাদেরকে একটা শক্তি তৈরি করতে হবে। আমাদের অর্থনৈতিক দুর্বলতা আছে, আমাদের সামরিক দুর্বলতা আছে, না, আমাদের কিন্তু আমাদেরও আপনি কিন্তু আপনি যে কথা বলছেন সেটি তো ভিন্ন রাজনৈতিক আলোচনা ভারতের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট, কিন্তু এখন সেটি একেবারে ক্রিকেটে চলে আসছে যে হ্যাঁ, ভারতের। আমি সেটাই বলছি যে এখন যে ক্রিকেটের অবশ্যই ক্রিকেটের মধ্য দিয়ে আমরা আমাদের সেই শক্তিটাই প্রকাশ করব। আমাদের যে কারণ আত্মমর্যাদা বাংলাদেশের আছে, আপনিও আমরা যে জানেন ক্রিকেট। সার্বভৌম দেশ, আমাদেরকে খেলার মাঠে আমাদেরকে সমান সম্মান এবং মর্যাদা দিতে হবে। কোন একটা কারণে যদি আপনি আমার একজন একজন ক্রিকেটারকে যদি আপনি বলেন যে তার নিরাপত্তা জড়িত কারণে সে আপনার দেশে খেলতে পারবে না, এটা আমাদের 18 কোটি মানুষের সেন্টিমেন্টে আঘাত করে। এটার কোনো ব্যাখ্যা আপনি দিতে পারতেন, কোনো পরিষ্কার ব্যাখ্যা আপনাদের কাছ থেকে নেই। কিন্তু একটা সিম্পল কথা বলে একটা ভারতের মধ্যে একটা মানে রাজনৈতিক একটা বেনিফিট নেওয়ার কারণে যে বর্তমান ভারতের যে সাম্প্রদায়িক শক্তির রাষ্ট্র পরিচালনা করছে তারা এই কথা বলে দিল, আর বাংলাদেশের মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে? আমরা তো এত দুর্বল রাষ্ট্র না, এত দুর্বল আমাদের মানসিকতা না। না, ঠিক তো আছে, আমি মনে সেটি করি আপনি বাংলাদেশের সঠিক। অবশ্যই একটা স্ট্যান্ড থাকা দরকার, আমাদের আত্মমর্যাদার একটা জায়গা থাকা দরকার, সেখান থেকে না, থেকে রশিদ আমাদেরকে ভাই, কথা বলতে হবে। আপনি যে কথাটি বলছেন সেটি একেবারে ঠিক কথা যে ভারতের মতো দেশ, এত বড় একটি দেশ, বাংলাদেশে ক্রিকেট একটি আবেগের জায়গা, সেখানে একজন ক্রিকেটারের সঙ্গে এই ধরনের আচরণ করা কখনো ঠিক হয়নি এবং বাংলাদেশের পক্ষ থেকে সেটি জবাবও দেওয়া হচ্ছে। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই রশিদ ভাইয়ের কথায় যে ভারতের যে এই বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামানো, তো সেটি তো রয়েছেই সবসময়, কিন্তু আমি আপনার কাছে যে অন্য একটি ব্যাপারে যেটি জানতে চাই যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আমরা বিভিন্ন ধরনের জরিপ দেখতে পাচ্ছি। জরিপের মধ্যে বিশেষ করে এখন তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে জরিপগুলোতে বিএনপি এবং জামাতের বিভিন্ন ফল দেখা যাচ্ছে। সর্বশেষ একটা জরিপ আমরা দেখতে পেলাম যেখানে বিএনপি এবং জামাতের ভোট প্রায় কাছাকাছি চলে আসছে, 39 আর 37 এরকম একটা অবস্থা, 33-এর মতো বিওয়াইএলসি বা এরকম একটা সংগঠন, যদিও বা এইসব জরিপের তথ্য নিয়ে প্রশ্ন আছে। জরিপের কথা বাদ দেওয়ার পরেও আপনার মানে যা যে পারিপার্শ্বিক যে জায়গাগুলো দেখছেন সবগুলো দেখে আপনার কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচন কি একতরফা হতে যাচ্ছে নাকি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে? না, আপনি যেটা বললেন জরিপ যদি কাছাকাছি ছাত্রের 39 না হয় 30 আর 60 হয়, তাহলেও তো মানে একতরফা হচ্ছে না। একটা 30% ভোট পেলে 300-র মধ্যে 90টি আসন পাবে, সেটা বিরাট ব্যাপার। বললে একতরফা কেন হবে? জামাত এবং ওই যে ইসলামিক জোট তারা হয়তো উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে। বিএনপি সম্ভবত এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে বিভিন্ন জরিপ আমি দেখেছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেই, এমনকি তারা এর চাইতে বেশি পেয়ে যেতে পারে, মানে 150-এর বেশি আসন, হয়তো আরো বেশি আসন পেয়ে যেতে পারে। এইটা একটা আমার আশঙ্কা। অন্য একটা ক্ষেত্রে সেটা হচ্ছে জামাতের লিডার ডাক্তার শফিক কয়েকদিন আগে তারেক জিয়াকে শোক জানাতে গিয়ে তার মায়ের মৃত্যুতে সেখানে দুই দলের মধ্যে সহযোগিতামূলক এমনকি একটা জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। আগে পরে মিলে তিনি এর ব্যাখ্যা যেটা দিয়েছেন, আবার যে আমরা আগেও একসাথে মানে সরকারে ছিলাম, ভবিষ্যতে আমরা সেভাবে মানে অংশীদার হয়ে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশকে পুনর্গঠন, এগুলা কথা বলছেন। আবার আজকে সর্বশেষ দেখলাম তিনি পাকিস্তানরা আমাদের সাথে পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানদের সাথে ভালো আচরণ করেন, এটা বলে দেশের মানুষের যারা মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে যাদের চেতনায় আঘাত করে জামাতের কথাবার্তা, তাদেরকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু জামাত যদি আবার ক্ষমতা যায় এবং জামাতকে যদি বিএনপি নেয়, সম্ভবত বিএনপি নেবে না আমার ধারণা, কিন্তু যদি নেয় সেটা ভুল হবে এবং এটা একটা আতঙ্কের ব্যাপার। আর জামাত যথেষ্ট সংখ্যক আসন পাওয়া ইটসেলফ আতঙ্কের ব্যাপার, কারণ জামাত মুক্তিযুদ্ধ বিরোধী সংস্থা, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ অস্বীকার করা ছাড়াও জামাতের যে সাম্প্রতিক উত্থান আমরা দেখছি, আগের সরকারের ভুলের কারণ ইত্যাদি সবকিছু বাদ দিয়েও জামাতের উত্থান, এবং তারা 71-এর ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই, এবং তারা 71-এর এই মানে শেখ হাসিনাকে উৎখাত করার পরে দেশে যেটা হয়েছে, 71-এর সমস্ত স্মৃতিচিহ্নগুলো, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলার দিকে যত্নবান আছে। এই ব্যাপারে ইউনূস এবং তার সহকর্মীদের কারো একটা রিগ্রেট, একটা দুঃখজনক অনুশোচনামূলক মানে তিরস্কারমূলক বক্তব্য, সমালোচনামূলক বক্তব্য আমরা শুনি। এইদিকে একটা, অপরদিকে জামাতের সুযোগ নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন ক্ষেত্রে, জুডিশিয়ারিতে, একাডেমিয়াতে, অ্যাডমিনিস্ট্রেশনে
সিকিউরিটি ফোর্সে সর্বত্র তাদের লোক বসিয়ে দিয়েছে, ফলে এটা আরেকটা আতঙ্কের ব্যাপার। বিএনপি যদি ক্ষমতা যাও নিরঙ্কুশ সংঘর্ষতাকে তাদের লোকজন বিভিন্ন জায়গায় বসছে, কিন্তু দেখা যাবে যে জামাতের লোক মানে এত সব জায়গায় বসে গিয়েছে, তার মানে অনেকটা আপনি জামাত আপনি নির্বোধ হয়ে তারা দেশ না, শাসন করতে। আপনি যে কথাটা বলছেন যে যে জামাতের প্রশাসনে একটা প্রভাব রয়েছে, আবার বিএনপি বা জাতীয়তাবাদী দল তাদের তৃণমূলে একটা প্রভাব রয়েছে, তাই আপনার কাছে মনে হচ্ছে যে জিনিসটা যেমনটা হওয়ার কথা সেমন হবে না, যদিও বা আপনি আশা করছেন বিএনপি নিরঙ্কুশ পাবে, আপনার হয়তো বিশ্লেষণে সেটি মনে হচ্ছে। আমি একটু রশিদ ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে যেহেতু নির্বাচন আসছে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখি বিশেষ করে সাম্প্রদায়িক উস্কানি থেকে শুরু করে অনেক কিছু ঘটে যায় বাংলাদেশে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। তার সর্বশেষ উদাহরণ আমরা একটু দেখলাম যে বাংলাদেশের, এটি যদিও একটু ভিন্ন আলোচনা তারপরেও করতে হচ্ছে কারণ অনেক লোকে এটি নিয়ে আগ্রহ রয়েছে, যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে এরকম একটি ফটোকার্ড বা নিউজ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ হাইকোর্টে একজন ভিকটিম তার বিচারের প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী 1961 সালের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি সালিসি আইনে বিয়ে করতে হয় তাকে আরবিট্রেশন কোর্টের অনুমতি নিতে হয়, যদিও বা সেটি রয়েছে। এছাড়া 1860-এর 498 ধারা অনুযায়ী স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করলে বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিরও ব্যবস্থা রয়েছে। এবং হাইকোর্ট যেটি বলছেন সেটির সঙ্গে যে নিউজটি ছড়ানো হয়েছে দুটির সঙ্গে অনেক সাংঘর্ষিক, যদিও বা পরবর্তীতে হাইকোর্টের পক্ষ থেকে বিশ্লেষণও দেওয়া হচ্ছে বা বিশ্লেষকরাও বলছে। আমি আপনার কাছে এই প্রশ্নটা রেখেই বলছি যে এই যে বাংলাদেশে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা এই ধরনের জিনিস ছড়িয়ে পড়ে, এটি যদি নির্বাচনের আগে আগে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তো আরো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন কি আপনি? হ্যাঁ, অবশ্যই। পৃথিবীতে এখন নিউক্লিয়ার ওয়েপন বা অ্যাটম বোমার চাইতে অনেক শক্তিশালী বোমা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার উন্মত্ততায় আমরা যেভাবে করে অ্যাডিক্টেড হয়ে পড়ছি, এই অ্যাডিকশন আমাদেরকে কখনো কখনো ধ্বংসের দিকে নিয়ে যায় এবং কখনো কখনো বিপ্লবও ঘটায়, ত্বরান্বিত করে, বিপ্লবকে আরো বিস্ফোরণ ঘটাতে পারে। হ্যাঁ, আপনার যে নিউজটা আসলে হাইকোর্টের রুলিং বিষয়ে দেওয়া হয়েছে, এখানে আসলে অনেক কিছুই পরিষ্কার না। এবং হাইকোর্টের রুলে দেখেন, হাইকোর্ট যখন কোনো একটা রুলিং দেয় তখন আপনি যদি ওটার ব্যাকগ্রাউন্ডটা না পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। 1961 এর যে মুসলিম আইন সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনি আরেকটি বিয়ে করতে গেলে আপনাকে অবশ্যই প্রথম স্ত্রী আপনার অনুমতি নিতে হবে এবং তারপরে আপনি বিয়ে করতে হবে। নট অনলি দ্যাট, সেখানে কিন্তু আবার যখন বিয়ে করতে চান এটা নিয়ে কিন্তু লোকালি আপনাকে নোটিফাই করতে হবে। লোকাল যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে কিন্তু নোটিশ দিতে হবে। সুতরাং এগুলো অনেক প্রক্রিয়া আছে। হুট করে একটা রুলিং এর মধ্যে কি বললো সেটা যদি ভালোভাবে না বুঝে যদি সোশ্যাল মিডিয়া এইভাবে এটা জড়ায়, অনেক সময় এটা হাস্যরসের তৈরি করে অনেকে। যেমন আমরাও আজকে আলোচনা করছিলাম আমার কলিগদের সাথে যে আমরা কি এখন বাংলাদেশে গিয়ে আমরা আরেকটা বিয়ে করবো কিনা, আমেরিকা একটা স্ত্রী রেখে, লোক এই ধরনের হাস্যরোলের তৈরি করে, কিন্তু বাস্তবতা আসলে সেরকম না। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই জন্য এডুকেটেড এবং সচেতন মানুষ এর হাতে গেলে সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের জন্য বেনিফিট নিয়ে আসতে পারে, মানুষকে উপকার করতে পারে এবং মানুষের ভালো সমাজও তৈরি করতে পারে। কিন্তু এটা যদি রং পিপলের হাতে হ্যান্ডেল হয়, রং পিপল এটাকে যদি ইউজ করে, তাহলে কিন্তু মানুষ শূন্য থেকে হিরো হতে পারে, হিরো এবং আলম হয়ে এবং যেতে পারে সেটি সোশ্যাল সেটি মিডিয়ার মাধ্যমে ভয়াবহ, বদলাতে। সেটি ভয়াবহ হ্যাঁ, সেটা আকার একটা ধারণ ভয়াবহ করে। জিনিসের কারণও হতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়া খুব প্রুডেন্সিয়াল ইউজ করা উচিত এবং ওয়াইজলি ইউজ করা উচিত এবং সবকিছুকে জাস্টিফাই করে সেটা সোশ্যাল মিডিয়াতে আমাদেরও পোস্ট করা প্রত্যাশা উচিত। থাকবে, কারণ বাংলাদেশের সামনে যেহেতু নির্বাচন খুবই স্পর্শকাতর একটি জিনিস। তাই এই ধরনের জিনিসগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের সময় খুবই কম, দুঃখিত। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, হয়তো অন্যদিন আরো বিষয় নিয়ে আলোচনা করব। মোহাম্মদুল্লাহ ভাই এবং রশিদ ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, কিন্তু সব আলোচনার কেন্দ্রে যেটি আমাদের বাংলাদেশের যে নির্বাচন আসছে সামনে, সেটি একটি বড় আলোচনার বিষয় এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে 1 মাস পরে সে নির্বাচন। কিন্তু নির্বাচনের এরই মধ্যে আমাদের আলোচকরাও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, কারা কত জরিপে এগিয়ে আছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে প্রার্থীরা রয়েছেন, যারা জনগণের কাছে ভোট চাচ্ছেন, আপনারা যারা ভোটার রয়েছেন, আপনাদেরও দায়িত্ব প্রার্থীকে প্রশ্ন করা যে আপনি যে নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছেন, আগে আপনি কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, আপনি নিজে দুর্নীতিমুক্ত কিনা, অথবা
আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান কিনা, এবং আপনার নিজের দলের লোক বা আপনার আশেপাশের লোক চাঁদাবাজি করছে, সেখানে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নগুলো আসলে আমাদের জনগণের পক্ষ থেকে যে কোনো প্রার্থীকে করা উচিত। এমনটা যদি করা যায় তাহলে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা যাচ্ছে, যে গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সবার অংশগ্রহণে একটি আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, সেটি নিশ্চিত হবে। কারণ এটি একটি সুযোগ আপনার জন্য। আগামী 1 মাস রয়েছে, যখনই আপনাদের প্রার্থীরা প্রচারণা যাচ্ছে, আপনি আপনার স্ব এলাকায় এই প্রশ্নগুলো তুলেন এবং প্রার্থীদেরকে জবাবদিহিতার আওতায় আনেন, তাহলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। এই ছিল আজ পর্যন্তই। এখন পর্যন্ত আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।